এটা হচ্ছে আন্টার্কটিকা। বহু বছর থেকে মানুষের ভাবনারও বাইরে, আর মানুষের জন্য একটা বড় রহস্য রয়ে গেছে, যেটা ব্লাড ওয়াটারফল হয় বা মিস্টিরিয়াস অ্যানিমেল বা আন্ডারগ্রাউন্ড লেকই হোক অথবা বরফের নিচে ডুবে থাকা শহরই হোক। আন্টার্কটিকা সম্পর্কে এমন কিছু মিস্ট্রিস রয়েছে যার রহস্য আজ পর্যন্ত বুঝে ওঠা যায়নি। আন্টার্কটিকা পৃথিবীর একমাত্র কন্টিনেন্ট যেখানে কোনো মানুষ বসবাস করে না, কারণ এখানে টেম্পারেচার -90°C পর্যন্ত চলে যায়। এর সাথে এখানে 300 কিলোমিটার পার আওয়ারের স্পিডে বরফের তুফানও দেখা দেয়। আবার আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ড্রাই কন্টিনেন্টও, এতটা ড্রাই যে তুমি ভাবলে অবাক হবে। একে ডেজার্টও বলা হয়, কারণ এখানে শুধুমাত্র 51 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এসবের বাদেও প্রায় 100 বছর ধরে অনেকগুলি কান্ট্রি আন্টার্কটিকার কন্ট্রোল নিতে যাচ্ছে। আন্টার্কটিকার এই ম্যাপটি দেখো, এই অংশকে ফ্রান্স ক্লেম করে, এই পার্টটিকে নরওয়ে ক্লেম করে, অস্ট্রেলিয়া এই পুরো রাইট সাইড থেকে ক্লেম করে, এরকমই ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা আর নিউজিল্যান্ডও আন্টার্কটিকার কিছু অংশ ক্লেম করে। কিন্তু আসলে এর কারণটা কি? বরফের এই স্তরের নিচে আসলে আছেটা কি, যেটাকে পৃথিবীর সুপার পাওয়ারগুলো এর কন্ট্রোল নিতে যাচ্ছে? আজকে আমরা সলভ করতে যাচ্ছি আন্টার্কটিকার কিছু মিস্ট্রি। এর সাথে আমরা এটাও খোঁজ করব যে আন্টার্কটিকা আসলে ডিসকভার কে করেছিল, আর শেষে আমরা এটাও দেখব যে এই বরফের নিচে এমন কি রহস্য লুকিয়ে আছে যেটাকে পৃথিবীর সুপার পাওয়াররা জানে, আর এর জন্য তারা আন্টার্কটিকার কন্ট্রোল নিতে যাচ্ছে। আন্টার্কটিকা কে ডিসকভার করে? ডিপেন্ডস অন হু ইউ আর আস্কিং। ব্রিটিশরা বলে আন্টার্কটিকা ওনারা ডিসকভার করেছিল, যখন কি রাশিয়া বলে যে সবার প্রথমে ওনারা এখানে পা রেখেছিল। কিন্তু আন্টার্কটিকার খোঁজ বহু হাজার বছর আগে গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল করেছিল। উনি বলেন পৃথিবী গোল, আর নর্থ এবং সাউথ পেল একে অপরের মিরর ইমেজেস। 2021-এ রয়্যাল সোসাইটি অফ নিউজিল্যান্ডে একটি স্টাডি পাবলিশ হয়, যেটাতে এটা বলা হয় যে এখানে অস্ট্রেলিয়ার পাশে পলিনেশিয়ান আইল্যান্ডে থাকা কিছু মাওরি লোকেরা হয়তো প্রথম মানুষ ছিল যারা বহু সময় আগে প্রথম আন্টার্কটিকা পৌঁছেছিলেন, কারণ ওদের পুরনো কথাগুলো একটি এমন বরফের কন্টিনেন্টের আভাস পাওয়া যায় যেটা ভূমির দক্ষিণ দিকে রয়েছে। আবার রেকর্ডেড হিস্ট্রিতে ব্রিটিশ অফিসার জেমস কুক প্রথম ইউরোপিয়ান ছিলেন যিনি আন্টার্কটিকার সার্কেল ক্রস করে এখানে আন্টার্কটিকার কাছে পৌঁছান। কিন্তু তিনি এখন আন্টার্কটিকার থেকে প্রায় 130 কিলোমিটার দূরে ছিল, আর তিনি শিপ ঘুরিয়ে নেন। ওনার আন্টার্কটিকা তো চোখে পড়লো না, কিন্তু জলে ভাসতে থাকা আইসবার্গগুলো অবশ্যই চোখে পড়ে। আর সমুদ্রের হুঙ্কারও এমন ছিল যে শিপকে আগে নিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। এর জন্য জেমস কুক বলেছিল যে এই বরফের কন্টিনেন্ট পর্যন্ত পৌঁছানো এতটাই ভয়ঙ্কর যে হয়তো কেউ এই কন্টিনেন্ট পর্যন্ত আসার সাহস পাবে না। ক্যাপ্টেন কুকের পর আরো অনেক মানুষই আন্টার্কটিকা ডিসকভার করার চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। এরপর 1800 সালের সময় আসতেই ইকোনমিক ডমিনেন্স এর জন্য এই কান্ট্রিজের মধ্যে একটি কম্পিটিশন শুরু হয়। দুনিয়া এখন একটি নিউ ওয়ার্ল্ড ওয়ারের দিকে যাচ্ছিল, রিসোর্সেস আর নিউ ট্রেড রুটস ডিসকভার হচ্ছিল, ইন্ডাস্ট্রিজ লাগছিল, আর প্রত্যেকটি কান্ট্রি আগামী সময়ের সুপার পাওয়ার হতে যাচ্ছিল। আর এর জন্য এক্সপ্লোরেশনও চলছিল। এমন সময় 1819-এ রাশিয়ার এম্পায়ার রাশিয়ান এক্সপ্লোরার ফেবিয়ান বল বেলিং হাউসানকে একটি টাস্ক দিয়েছিল যে উনি যেন পুরো দুনিয়াটা ঘুরে দেখেন আর নতুন নতুন কান্ট্রি আর কন্টিনেন্টস ডিসকভার করেন। 1820-এ ফেবিয়ান ক্যাপ্টেন কুকের প্রেডিকশন ভুল প্রমাণ করে, আর এখানে সাউথের দিকে পৌঁছে আন্টার্কটিকাকে অনেক কাছ থেকে দেখেন। উনি আন্টার্কটিকায় পা রাখেননি, কিন্তু ওনাকে মডার্ন হিস্ট্রিতে সেই প্রথম মানুষ বলা হয় যিনি আন্টার্কটিকাকে প্রথমবার দেখেছিল। এরপর 1900 থেকে 1920-এর মধ্যে অনেক এক্সপ্লোরাররাই আন্টার্কটিকার দর্শন করে। ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট 1911-তে তার টিমকে নিয়ে প্রথম আন্টার্কটিকায় নামেন, আর প্রায় 400 মাইল পর্যন্ত তারা এগিয়ে যান। কিন্তু খারাপ আবহাওয়া আর খিদের কারণে তাদের সবাইকে ফিরে আসতে হয়। কিন্তু তার এই যাত্রা অনেক ভয়ঙ্কর প্রমাণিত হয়েছিল। রবার্ট আর তার টিম ঠান্ডা আর বরফের তুফানে ফেসে যায়, আর তাদের সবার ডেথ হয়ে যায়। ওয়ার্ল্ড ওয়ার 1-এর পর অনেক কান্ট্রি তাদের টিমকে এখানে পাঠান আর এই কন্টিনেন্টকে ক্লেম করার চেষ্টা করেন। 1939-এ হিটলারের কথা জার্মান এয়ারফোর্স এখানে ফ্ল্যাগ ফেলেন যাতে এই এরিয়াকে জার্মানির কন্ট্রোলে দেখাতে পারে। ওয়ার্ল্ড ওয়ার 2-এর পর বহু কান্ট্রি তাদের রিসার্চ স্টেশন সেট আপ করে, আর এখান থেকে তারপর আন্টার্কটিকার মিস্ট্রিজ ডিসকভার হওয়া শুরু হয়। সবার প্রথম মিস্ট্রিজ ডিসকভারি হলো এটা যে কোনো এক সময় আন্টার্কটিকায় বরফ না বরং ঘন জঙ্গল ছিল। ইউরোপীয় কলেজ অফ লন্ডনের সায়েন্টিস্টের মতে ওনারা এখানে ফসিলাইজড হুড পান, যার থেকে বোঝা যায় প্রায় 900 মিলিয়ন ইয়ার্স আগে আন্টার্কটিকা একটি গরম কন্টিনেন্ট ছিল যেখানে ঘন জঙ্গল ছিল। এছাড়াও ওনারা এখানে কিছু এমন ইনসেক্টস আর ফসিলও পান যেটা শুধুমাত্র গরম এলাকায় পাওয়া যায়। আন্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় এবং বড় মিস্ট্রিজ ডিসকভারি হলো এটা যে 3 কিলোমিটার বরফের নিচে 400টি লেকস রয়েছে, যার নিজেরই ইকোসিস্টেম আছে। এখানে এমন এমন সামুদ্রিক প্রাণীও আছে যা পুরো পৃথিবীতে কোথাও নেই, যেমন এই বড় বড় স্পাইডার আর সি থ্রো জেলিফিশ। এটা বরফের নিচে একটি আলাদাই জগৎ। এরকমই আন্টার্কটিকার আরেকটি জিনিস যেটা অনেক এক্সপ্লোরারদের অনেক বছর পর্যন্ত পাজল করে রাখে, ওটা হচ্ছে এই রক্তের স্তর। এই ওয়াটারফল দেখতে এমন যেন বরফের থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু সায়েন্টিস্টরা এটা ডিসকভার করে যে এই ওয়াটারফলের রং লাল কারণ এই স্তরে একটি সল্টি লেক দিয়ে জল আসতো, যেটার ওপর এখন কয়েকশো ফুট বরফ পড়েছে, আর এই লেকটি অ্যাটমসফিয়ার থেকে একদম কাট অফ রয়েছে। এই জলে বহু পরিমাণে আয়রন রয়েছে, আর এর জন্য এই জল যখন বরফের মধ্যে আসে তখন অক্সিজেন আর রোদের কারণে এই জলে থাকা আয়রন অক্সিডাইজ হয়, আর ওটা আর একদম জংয়ের মতো কালার হয়ে যায়।
আন্টার্কটিকা সম্পর্কে তৃতীয় সবথেকে বড় মিস্ট্রি হলো এটা যে এই বরফের নিচে নাকি কোনো একটি এনসিয়েন্ট সিভিলাইজেশন রয়েছে। বহু লোক তো এটাও ক্লেম করে যেখানে নাকি এলিয়েন স্পেসশিপও দেখা গিয়েছে। 2016-তে আন্টার্কটিকায় কতগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি রেকর্ড করা হয়। কনস্পিরেসি থিওরিজ যেখানে এটাকে ইউএফও বলছিল, সেটাকে অনেক পলিটিক্যাল এক্সপার্টসরাই বলে যে এটা আমেরিকা এবং আদার কান্ট্রির সিক্রেট এয়ার অপারেশন ছিল যেটা তারা আন্টার্কটিকায় করছিল। এখানেই আসে আন্টার্কটিকার সেই হিডেন পলিটিক্যাল ফ্রন্ট যেটাকে অনেক কম লোকেই জানে, যেখানে সকল কান্ট্রিগুলো অন্যান্য জিওগ্রাফি পলিটিক্যাল সমস্যায় জুড়ে ছিল। সেখানে আমেরিকা, চায়না এবং সোভিয়েত ইউনিয়ন অ্যাগ্রেসিভলি আন্টার্কটিকার উপর তথ্য পাঠাচ্ছিলেন। চায়না তো সেখানে তার মাল্টিপল রিসার্চ স্টেশনও সেট আপ করে নিয়েছে। আর 1959-এ আন্টার্কটিকা ট্রেটির মতে যে কোনো সায়েন্টিস্ট আন্টার্কটিকায় সায়েন্টিফিকলি ইনভেস্টিগেশন করতে পারে, শুধু তাকে এই রিসার্চগুলির রেজাল্ট সব কান্ট্রির মধ্যে শেয়ার করতে হবে। 1952-তে ইউএস জিওগ্রাফিক্যাল ডিপার্টমেন্টের একটি সার্ভেতে এটা ডিসকভারি সামনে আসে যে আন্টার্কটিকায় $500 মিলিয়ন এর ন্যাচুরাল গ্যাস এবং অয়েলের একটি রিজার্ভ রয়েছে। কিন্তু চায়না আর এই দুটি কান্ট্রি এই অয়েল এবং গ্যাসের জন্য আন্টার্কটিকা ইন্টারেস্টেড নয়। বর্তমানে আন্টার্কটিকায় বহু পরিমাণে নিওডিয়াম, প্রোজোডিয়াম, টার্বিয়াম এবং ডক্ট্রোবিয়ামের মতন রেয়ার আর্থ মিনারেলস ডিসকভার হয়েছে। এগুলো সেই মিনারেল যেগুলো সব ইলেকট্রনিক ডিভাইসে ইউজ হয়। আর এখন দুনিয়ার নজর অয়েল আর গ্যাসের থেকে ইলেকট্রনিক ডিভাইসকে পাওয়ার করা এনার্জি রিসোর্সের দিকে যাচ্ছে। তাই এই ম্যাটেরিয়ালগুলির ডিমান্ড অয়েল আর গ্যাসের থেকে অনেক বেশি। ইলেকট্রনিক কার আর আয়রন ফ্যাক্টরি এখন ফিউচার। আর ফিউচারকে কন্ট্রোল করার জন্য এই রেসি সুপার পাওয়ারদেরকে আন্টার্কটিকার এই বরফ আর তুফানে নিয়ে এসেছে। আন্টার্কটিকার লাস্ট মিস্ট্রিস ডিসকভারি হলো এই সাদার্ন ওশিয়ানটি। দুনিয়ার ভয়ঙ্কর তরিন সমুদ্রের মধ্যে সাদার্ন ওশিয়ানের নাম আসে। আমাদের দুনিয়ার ক্লাইমেট আর ওয়াটার সাপ্লাই এই সাদার্ন ওশিয়ানই কন্ট্রোল করে। এটা আটলান্টিক আর প্যাসিফিক ওশিয়ানের সাথে গিয়ে মিশে। সায়েন্টিস্টের মতে দুনিয়ার 15% কার্বন ইমিশন সাদার্ন ওশিয়ানই অবজার্ভ করে। আর গ্লোবাল ওয়ার্মিং এর সাথে এই ওশিয়ানের গুরুত্ব দিন দিন বেড়েই যাচ্ছে, কারণ এখানে জমে থাকা বরফ গলে যাচ্ছে। আর বরফের গলায় এর ভিতরে থাকা দামি পদার্থগুলি এখন বাইরে আসছে, যেই সমুদ্রে মানুষ কোনোদিন যাওয়ার কথা ভাবতেও পারতো না। দ্রুত সেটা একটি ইম্পর্টেন্ট ট্রেড রুট হতে চলেছে। আন্টার্কটিকা এখন বহু রিসার্চ চলছে, আর কেউ জানে না আগামী সময়ে আন্টার্কটিকার ব্যাপারে আর কি কি সামনে আসবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করো আর আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে।